অজানা অতীত পার্ট 3। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ম্যানেজার পার্ট টাইম অন ফায়ারে আপনাদের স্বাগত। আগের এপিসোডে আমরা দেখেছিলাম সেই অচেনা মহিলাকে দেখে আমি ভয় পেয়ে হোটেলে ছুটে আসি। এবার চলুন দেখি খালামণির মুখোশ কিভাবে খোলে আর আমি নানাজির বাড়ির দিকে কিভাবে রওনা দিই। ভেতরে এসে দেখি দিদির পাশে আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে। দিদিকে জিজ্ঞেস করলাম, কে এটা? দিদি বলল, ও আমার ভাই, মানে আমাদের খালামণির ছেলে। ছেলেটি অবাক হয়ে দিদিকে জিজ্ঞেস করল, দিদি একে? দিদি বলল, আমার ভাই। ঠিক তখনই জিজু বসা থেকে উঠে দাঁড়ালেন। আমি যেই মহিলার কাছ থেকে দৌড়ে পালিয়ে এসেছিলাম তিনি হোটেলের ভেতর ঢুকছেন। জিজু এগিয়ে গিয়ে তাকে সালাম করে বললেন, মা দেখুন, এই ছেলেটা বলছে যে সে আমার মৃত শ্যালক মানে রেজওয়ান, আর আমার স্ত্রী বলছে এটাই নাকি তার ভাই। আমার তো মাথায় কিছু ঢুকছেচ্ছ না, আপনি কিছু বলুন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এই মহিলা জিজুর শাশুড়ি, মানে আমার খালামণি, নাকি অন্য কেউ? এটা শোনার পর খালামণি কিছুটা চুপ থেকে অতীতের কথা চিন্তা করতে লাগলেন। বাবা আমাকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পর নানাজি বেশ শান্ত কিন্তু কঠিন গলায় খালামণিকে বললেন, তোর দুলাভাই তো ছোট ছেলেটাকে নিয়ে চলে গেল, কিন্তু বড় মেয়েটা আমাদের কাছেই থাকবে, তুই ওকে নিয়ে যা। খালামণি কোনো প্রতিবাদ করল প্রতিনিয়ত। বিয়ের 10 বছর হয়ে গেছে, কিন্তু তার কোল আলো করে কোনো সন্তান আসেনি। আজ দিদিকে নিজের কাছে পাওয়ার লোভে সে নানাজির সব কথায় এক বাক্যে রাজি হয়ে গেল। নানাজি গলাটা আরেকটু নামিয়ে বললেন, কিন্তু মনে রাখিস, ওকে বলবি ওর বাবা আর ভাই ও ওই অ্যাক্সিডেন্টেই মারা গেছে। সেদিনের ওই অ্যাক্সিডেন্টে 3টে জান তো এমনিতেই গেছে, বাকি যারা বেঁচে আছে তারা একে অপরের জন্য মৃত হয়েই থাকুক। তুই আর কোনোদিন ওই ছেলের কথা ওর দিদির কাছে উল্লেখ করবি না। মা দেখুন, এই ছেলেটা বলছে যে সে আমার মৃত শ্যালক মানে রেজওয়ান। জিজুর এই কথায় মহিলার মুখের রং মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। আমি বুঝতে পারলাম এই মহিলাই আমার খালামণি। তার হাত থেকে পার্সটা খসে মাটিতে পড়ে গেল। কাঁপা কাঁপা গলায় তিনি শুধু বলতে পারলেন, রেজওয়ান, তুই বেঁচে আছিস? আমার ভেতরে তখন রাগের আগুন জ্বলছে। আমি তো বাবার থেকে একটু আগেই শুনলাম যে বাবা আমাকে নিয়ে চলে এসেছিল। তাহলে এই মহিলা দিদিকে কেন বলেছিল যে আমি মারা গেছি? আমি সোজা তার চোখের দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার আন্টি? আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন যে। আপনি তো ভালো করেই জানতেন বাবা আমাকে নিয়ে চলে গিয়েছিল, তাহলে দিদিকে কেন বললেন যে আমি আর বাবা ওই অ্যাক্সিডেন্টে মারা গেছি? কেন দিদিকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখলেন? আমার কথা শুনে জিজু আর ওই ছেলেটা চমকে উঠল। দিদি কেঁদে উঠে খালামণির হাতটা চেপে ধরল। খালামণি, ভাই কি বলছে এসব? তুমি জানতে যে বাবা আর ভাই বেঁচে আছে, তুমি আমার কাছে এত বড় মিথ্যা বললে। খালামণির মুখে কোনো উত্তর নেই। ধরা পড়ে যাওয়ার ভয়ে তিনি থরথর করে কাঁপছেন। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালাম না। দিদির দিকে তাকিয়ে বললাম, দিদি আমি এখন যাচ্ছি। বাবা শুধু বলেছিল নানাজির সাথে তার ঝগড়া হয়েছিল, কিন্তু কেন তুমি আমাকে মৃত ভেবে বসে আছো সেটা আমার জানা ছিল না। এবার যার কাছ থেকে জবাব নেওয়ার, আমি সোজা তার কাছেই যাব। আমি রীতিমতো ছোটার মতো জোরে হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে এলাম। এবার গন্তব্য একটাই, নানাজির বাড়ি। যে লোকটা এই পুরো মিথ্যার মাস্টার মাইন্ড, তার কাছে থেকেই জানবার আছে সবকিছু আমার। রেস্টুরেন্ট থেকে সোজা নিজের হোটেল রুমের দিকে পা বাড়ালাম। নিজের যা কিছু জিনিসপত্র ছিল সব চটজলদি গুছিয়ে নিয়ে চেক আউট করে ফেললাম। হোটেলের বাইরে এসে একটা ট্যাক্সি ধরলাম। ড্রাইভারকে নানাজির বাড়ির ঠিকানাটা দিয়ে বললাম, দাদা চলুন এই ঠিকানায়, বলে ট্যাক্সির ভেতরে গিয়ে বসলাম। এত বছর পর হঠাৎ আমাকে কেন ডেকেছেন সেটা এখন আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। হয়তো জীবনের শেষ বেলায় এসে এই বিশাল মিথ্যার বোঝাটা মাথায় নিয়ে তিনি পৃথিবী ছাড়তে চান না, তাই হয়তো আমাকে ডেকে পাঠিয়েছেন। যাই হোক, গিয়েই দেখা যাক শেষমেশ কি হয়। তো বন্ধুরা, ফাইনালি আমি নানাজির বাড়ির দিকে রওনা দিয়েছি। সেই মাস্টারমাইন্ডের মুখোমুখি হওয়ার সময় এসে গেছে।
কি অপেক্ষা করছে ওই বাড়িতে জানতে হলে সাবস্ক্রাইব করুন মেঞ্জর পার্ট টাইম অন ফায়ার। দেখা হচ্ছে পরের পার্টে।